have your second in-class assignment, and the syllabus is going to be informed search algorithm. তার মানে greedy search algorithm, A-star search algorithm, heuristic functions, heuristic admissibility, heuristic consistency, and everything we have read from informed search algorithm. তো সবাই এটা ফলো করতে পারলো তো? আমি এলএমএস এর নোটিশ দিয়ে দিব এবং আমি তোমাদেরকে একটা কাউন্সেলিং আওয়ার দেওয়ারও ব্যবস্থা করব বিফোর দ্য নেক্সট ইন ক্লাস অ্যাসাইনমেন্ট. সো দ্য সিলেবাস ইজ গোয়িং টু বি ইনফর্মড সার্চ অ্যালগোরিদম. ওকে, আচ্ছা, এবং তারপরের ইন ক্লাস অ্যাসাইনমেন্টটা আমি হয়তো আরো এক উইক পরে নিব, সেটার সিলেবাসে থাকবে আমরা বাকি যে টপিকগুলো পড়েছি সেগুলো. সো মোটামুটি 3টা ইন ক্লাস অ্যাসাইনমেন্টের মধ্যে আমি তোমাদের মিডের সিলেবাসটা পুরোটা কভার করে ফেলতে চাচ্ছি. The other in class, remaining in class assignments will be on the final syllabus. So আমাকে ক্লাসটা স্টার্ট করতে দাও. Let me share. Oh, I have shared the slide with you already. So this is our final topic from the NEET syllabus, adversarial search. So আমরা এখন সার্চের মধ্যে আছি আসলে, but adversarial searchটা actually a little bit different from the other search algorithms we have seen so far, in the sense that this is for multi-agent problems. This search algorithm is used for multi-agent problems, specifically gaming agents. আমরা যখন মাল্টিপ্লেয়ার গেমিং এজেন্টস তৈরি করতে যাচ্ছি তখন আমরা adversarial search ইউজ করে থাকি. So what kind of games? It can be any kind of multiplayer games like chess or checkers or tic-tac-toe, or any kind of multiplayer games can be multiplayer gaming agents can be designed using adversarial search algorithm. তো মাল্টিপ্লেয়ার গেমের সাথে আমরা এতদিন পর্যন্ত যে রেগুলার প্রবলেমগুলো সলভ করেছি সেগুলোর আসলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে, বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত যে প্রবলেমগুলো সলভ করেছি সেগুলো সবই ছিল সিঙ্গেল এজেন্ট প্রবলেমস, সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট. তার মানে হচ্ছে আমার এজেন্টটি একমাত্র এন্টিটি যে এনভায়রনমেন্টে কোনো চেঞ্জ আনতে পারছে. আমরা কিন্তু খুবই সিম্পল টাইপের এনভায়রনমেন্ট নিয়ে এতদিন কাজ করেছি. Our agent is the only entity that changes the environment. তার মানে এনভায়রনমেন্টের একটা স্টেটে আমার এজেন্ট থাকছে এবং যখন সে কোনো একটা অ্যাকশন পারফর্ম করছে তখন এনভায়রনমেন্টের স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে. So that is what we have seen so far. But in case of multiplayer games, যেমন তুমি ধরো চেস গেমের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে দেখো তোমার এজেন্ট একটা মুভ দিচ্ছে তখন কিন্তু এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে. তো একটা চেস গেমের এনভায়রনমেন্ট কি? একটা চেস গেমের এনভায়রনমেন্ট হচ্ছে গিয়ে তোমার চেস বোর্ডটা. তার মানে চেস বোর্ডে যে 64 স্কোয়ারস আছে, এই 64 স্কোয়ারস এর মধ্যে কোন স্কোয়ারে কোন পিস আছে, তোমার পিসগুলো কোন স্কোয়ারে আছে, তোমার অপোনেন্টের পিসগুলো কোন স্কোয়ারে আছে, এগুলো সবগুলো মিলেই কিন্তু একটা চেস গেমের এনভায়রনমেন্ট. সো একটা চেস গেমের এনভায়রনমেন্ট চেঞ্জ হয় কখন? যখন তোমার এজেন্ট কোনো একটা মুভ দিচ্ছে তখন এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে, আবার যখন অপোনেন্টের এজেন্ট কোনো একটা মুভ দিচ্ছে তখনও কিন্তু এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে. সো দেয়ার আর টু সিনারিওস ওয়্যার দ্য এনভায়রনমেন্ট অফ আ চেস গেম মাইট চেঞ্জ. সো এখন কিন্তু শুধুমাত্র নিজের মুভের কথা চিন্তা করলেই হচ্ছে না, যেহেতু অপোনেন্টের মুভেও এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে. সো সেটাকেও কিন্তু এখন কনসিডার করতে হবে তোমার এজেন্টের টু সলভ দ্য প্রবলেম. সো দ্যাটস ওয়াই উই নিড আ ডিফারেন্ট টাইপ অফ সার্চ অ্যালগোরিদম which is known as adversarial search. Okay, তো আমরা এই adversarial search এর ক্ষেত্রে আমরা আসলে যে গেমগুলো নিয়ে কথা বলবো, the games that we are going to talk about and the games that we are going to design agents for have a specific name. So these games, the games that we are going to work with, are known as zero-sum games. যে গেমগুলো নিয়ে আমরা কথা বলবো সেই গেমগুলোর নাম হচ্ছে জিরো সাম গেমস. তো জিরো সাম গেমস কেন বলা হয় সেটা আমি একটু এক্সপ্লেইন করি. তো কোন গেমগুলোকে জিরো সাম গেমস বলা হয় সেটা আগে এক্সপ্লেইন করি. তো লেটস সে দুইজন প্লেয়ার আছে, একজন হচ্ছে প্লেয়ার এক্স আর একজন হচ্ছে প্লেয়ার ওয়াই. তো লেটস সে আমি একটা পয়েন্ট সিস্টেম করলাম. তো পয়েন্ট সিস্টেমটা হচ্ছে এরকম যে যে গেমটা খেলা হচ্ছে সেই গেমটা যদি প্লেয়ার এক্স জেতে তাহলে সে +10 পাবে, আর যদি প্লেয়ার এক্স ড্র করে বা টাই হয় গেমটা তাহলে সে 0 পয়েন্ট পাবে, আর যদি সে হেরে যায় তাহলে সে -10 পাবে. সো আমরা তিনটা পয়েন্ট সিস্টেম করলাম. একটা হচ্ছে যদি প্লেয়ার এক্স উইন করে সে +10 পাবে, যদি গেমটা টাই হয় তাহলে সে 0 পাবে, আর যদি গেমে সে লস করে তাহলে সে -10 পাবে. তো অপোজিট দিকটা যদি আমি চিন্তা করি যে প্লেয়ার এক্স যখন উইন করতেছে তখন কিন্তু প্লেয়ার ওয়াই লস করতেছে. সো প্লেয়ার ওয়াই কিন্তু তখন পাচ্ছে -10.
আবার যখন টাই হচ্ছে তখন তো প্লেয়ার ওয়াই এর জন্য টাই, সো সে পাচ্ছে 0। আবার যখন প্লেয়ার এক্স লস করতেছে তখন প্লেয়ার ওয়াই কিন্তু উইন করতেছে, সো হি ইজ গেটিং +10। সো দেখা যাচ্ছে যে ইফ আই সাম আপ দ্য পয়েন্টস অফ ইচ অফ দ্য প্লেয়ার্স, +10 এর সাথে -10 যোগ করলে রেজাল্টটা হচ্ছে 0, 0 সাথে 0 যোগ করলে রেজাল্টটা হচ্ছে 0, -10 এর সাথে +10 যোগ করলে রেজাল্টটা হচ্ছে 0। তো দিস টাইপ অফ গেমস আর নোন অ্যাজ জিরো সাম গেমস। এই ধরনের গেমগুলোকে বলা হয়ে থাকে জিরো সাম গেমস, যেখানে দেখা যায় যে একজন প্লেয়ার যতটুকু লস করতেছে অপর প্লেয়ার ঠিক ততটুকুই উইন করতেছে। এই ধরনের যে গেমগুলো, সেই গেমগুলোকে বলা হয়ে থাকে জিরো সাম গেমস। আমরা আজকে বেসিক্যালি আমরা ফাইনাল যে অ্যালগোরিদমটা দেখতে যাচ্ছি এই চ্যাপ্টার থেকে, আমরা আসলে একটা সিঙ্গেল অ্যালগোরিদমই দেখবো, যেটাকে বলা হয় মিনিম্যাক্স সার্চ অ্যালগোরিদম। ওই অ্যালগোরিদমটা এই জিরো সাম গেম সলভ করার জন্যই ডিজাইন করা হয়েছে। বাট বিফোর গোয়িং ইনটু দ্য অ্যালগোরিদম ইটসেলফ, আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে অগ্রসর হই। ফার্স্ট অফ অল আমরা একটু চিন্তা করি হাউ টু ফর্মুলেট আ প্রবলেম। যখন আমরা একটা গেমিং প্রবলেমের জন্য এজেন্ট তৈরি করতেছি, তখন সেই প্রবলেমটা আমরা কিভাবে ফর্মুলেট করতে পারি। আমরা কিন্তু অলরেডি প্রবলেম ফর্মুলেশনের সব রুলস জানি, বাট ইজ দেয়ার এনিথিং দ্যাট উই নিড অ্যাডিশনালি টু ডিজাইন আ গেম প্লেইং এজেন্ট? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। যখন আমরা একটা গেমিং প্রবলেমকে ফর্মুলেট করব, তখন আমরা কিন্তু কোনো কিছু কিন্তু নতুন না। যেমন এখানে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু সবই আমরা মোটামুটি জানি। যেমন স্টেটস গুলো আমাকে ডিফাইন করতে হবে, যে হাউ ক্যান আই ডিফাইন দ্য স্টেটস অফ দ্য গেম। প্লেয়ার্স, ওকে, কয়জন প্লেয়ার, বেসিক্যালি কয়জন প্লেয়ার সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। তো আমরা আজকে যে অ্যালগোরিদমটা দেখতে যাচ্ছি, আমরা আসলে 2 প্লেয়ার্স এর জন্যই দেখতে যাচ্ছি, নট এনিথিং অ্যাডভান্স দ্যান দ্যাট। আচ্ছা, অ্যাকশন, সেটাও কিন্তু আমরা জানি যে কোন অ্যাকশনটা পারফর্ম করার মাধ্যমে স্টেটটা চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়, সেটারও একটা ডেফিনিশন থাকতে হবে। অ্যাকশন আর ট্রানজিশন ফাংশন বেসিক্যালি ইটস দ্য সেম থিং। আমরা যে সাকসেসর ফাংশন দেখেছিলাম সেটাকে এখানে ট্রানজিশন ফাংশন বলা হচ্ছে। সো এই দুইটা মিলে বেসিক্যালি আমরা আসলে আগেই দেখেছি, এগুলো নতুন কিছু না। টার্মিনাল টেস্ট, দিস ইজ আ লিটল বিট ডিফারেন্ট ফ্রম হোয়াট ইউ হ্যাভ সিন সো ফার। আমরা এতদিন পর্যন্ত যে প্রবলেমগুলো সলভ করেছি সেগুলোতে কিন্তু আমরা দেখেছিলাম গোল টেস্ট। তার মানে আমার এজেন্ট গোল রিচ করলো কিনা সেটা আমাকে টেস্ট করে বের করতে হবে। যখন আমরা একটা গেমিং এজেন্ট তৈরি করতেছি তখন কিন্তু আসলে ওইভাবে গোল টেস্ট নাই, আছে হচ্ছে টার্মিনাল টেস্ট। তার মানে গোল রিচ করলাম কিনা সেটা টেস্ট না, গেমটা এন্ড হলো কিনা সেটা টেস্ট। সো একটা গেম প্লেইং এজেন্ট যখন তৈরি করতেছি তখন অ্যালগোরিদমটা টার্মিনেট করবে বা এজেন্টের টাস্কটা শেষ হবে যখন গেমটা শেষ হবে। whether the agent wins or whether there is a tie or whether the agent loses, it doesn't matter. Whenever the game ends, the algorithm will be terminated. So এখানে কোনো গোল টেস্ট নাই, এখানে যে টেস্টটা আছে সেটা হচ্ছে টার্মিনাল টেস্ট। ওকে, and another thing that is completely new is terminal utilities. So what is terminal utilities? টার্মিনাল ইউটিলিটিস মানে হচ্ছে যে, এটা একটু খুব ভালো মতো বুঝতে হবে, কারণ আমরা যে অ্যালগোরিদমটা দেখবো সেই অ্যালগোরিদমটার ক্ষেত্রে টার্মিনাল ইউটিলিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। টার্মিনাল ইউটিলিটি মানে হচ্ছে একটা গেম যখন শেষ হচ্ছে, when the game is ending, what is the point that is achieved by the agent? অর্থাৎ টার্মিনাল ইউটিলিটি মানে বোঝানো হচ্ছে যে একটা গেম যখন শেষ হচ্ছে তখন এজেন্ট কত পয়েন্ট পেল। যেটা আমি একটু আগেই বললাম যে আমি যদি এরকম ধরে নিই যে একটা গেম যদি এজেন্ট উইন করে তাহলে সে 10 পয়েন্ট পাবে, যদি সে লস করে সে -10 পাবে, যদি টাই হয় সে 0 পাবে, তাহলে সেটাই তার টার্মিনাল ইউটিলিটি। দ্যাট মিনস if the game ends with the agent's win, his terminal utility is 10 +10. If it ends with the agent's loss, his terminal utility is 0 -10, and if it ends with the agent tying the game, then his terminal utility is 0. So utility point বলতে বোঝানো হচ্ছে একটা গেম যখন শেষ হচ্ছে তখন এজেন্ট কত পয়েন্ট আর্ন করতেছে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য টার্মিনাল ইউটিলিটি। তাহলে আমরা প্রবলেম ফর্মুলেশনটা বুঝে ফেললাম। সো এখানে প্রবলেম ফর্মুলেশন বেসিক্যালি অনেকটা আগের মতোই, জাস্ট এখানে গোল টেস্টের বদলে টার্মিনাল টেস্ট আর হচ্ছে আরেকটা নতুন জিনিস অ্যাড হচ্ছে, যেটা হচ্ছে টার্মিনাল ইউটিলিটি। তার মানে এজেন্ট গেম শেষ যখন হচ্ছে তখন এজেন্ট কত পয়েন্ট পাচ্ছে। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড। Okay, okay, so did everyone understand? সবাই কি বুঝতে পেরেছি প্রবলেম ফর্মুলেশনটা? Is there any question from anyone?
ওকে, so let's move on. Zero sum games নিয়ে তো অলরেডি কথা বলে ফেলেছি. Let's move on to how the search algorithm will be conducted. আচ্ছা, তো আমরা প্রথমেই সার্চ অ্যালগরিদম, মাল্টিপ্লেয়ার সার্চ অ্যালগরিদমে যাওয়ার আগে আমরা একটু সিঙ্গেল প্লেয়ারের ক্ষেত্রে দেখি যে কিভাবে অ্যালগরিদমটা কাজ করবে। ফার্স্ট we are going to look at a single player game and we are going to see how the search algorithm is going to perform. Then we are going to move on to multiplayer games. তো প্রথমে একটা সিঙ্গেল প্লেয়ার গেমের কথা চিন্তা করতেছি। খুবই সিম্পল একটা গেম, ইটস আ গেম অফ প্যাকম্যান, এবং খুবই ছোট্ট একটা বোর্ড। দেখো, there is a very small board here of Pac-Man and Pac-Man is in the middle of the board. Pac-Man, the objective of Pac-Man is to eat the dot. There is only a single dot on the board and the objective of Pac-Man is to eat the dot. So if Pac-Man can eat the dot, আমরা একটা পয়েন্ট সিস্টেম করতেছি। পয়েন্ট সিস্টেমটা হচ্ছে এরকম, সো লেট মি রাইট ইট ডাউন হিয়ার। সিন্স ইটস আ সিঙ্গেল প্লেয়ার গেম, এখানে আসলে এটা জিরো সাম গেম না, ডেফিনেটলি জিরো সাম গেম তো মাল্টিপ্লেয়ার গেমের ক্ষেত্রে হয়। তো আমরা একটা পয়েন্ট সিস্টেম করি। সো ইফ প্যাকম্যান ক্যান ইট দ্য ডট, প্যাকম্যান যদি ডটটা খেতে পারে তাহলে সে +10 পাবে। লেটস সে প্যাকম্যান যদি ডটটা খেতে পারে তাহলে সে +10 পাবে। আর ইচ মুভ কস্টস প্যাকম্যান -1। সো প্যাকম্যান যদি ডটটা খেতে পারে সে +10 পাবে, আর ইচ মুভ কস্টস প্যাকম্যান -1, কারণ আমরা এখানে আসলে চাচ্ছি স্মলেস্ট নাম্বার অফ মুভসে ডটটা খেতে। সো দ্যাটস ওয়াই আমরা একটা পয়েন্ট সিস্টেম করলাম যেখানে প্যাকম্যান ডটটা খেলে সে +10 পাবে, বাট প্রত্যেকটা মুভ তাকে -1 কস্ট করতেছে। ওকে, নাও লেটস সি হাউ দ্য গেম ক্যান বি অ্যাডভান্সড। সো প্যাকম্যান কারেন্টলি আমরা ট্রি তৈরি করব। প্রত্যেকটা গেমিং এজেন্টের জন্য আমরা প্রথমে যেটা করব, ট্রি তৈরি করব। সো দিস ইজ আওয়ার স্টার্ট স্টেট। এখন এখান থেকে কিন্তু প্যাকম্যানের হাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সে লেফটে যেতে পারে আর একটা হচ্ছে সে রাইটে যেতে পারে, টু অপশনস। আচ্ছা, এখন সে যদি লেফটে যায় তাহলে সেখান থেকেও কিন্তু তার হাতে দুইটা অপশন আছে, সে লেফটে যেতে পারে বা রাইটে যেতে পারে। একইভাবে সে যদি রাইটে যায় সেক্ষেত্রেও তার কাছে দুইটা অপশন আছে, সে লেফটেও যেতে পারে, সে রাইটেও যেতে পারে। সো আমরা কিন্তু প্যাকম্যানের সবগুলো অপশন কনসিডার করতেছি। আচ্ছা, এখন দেখো, লেটস সে প্যাকম্যান ডান দিকে গেল, রাইট সাইডে গেল, দ্যাট ইজ এই ব্রাঞ্চটা নিল, তারপরে সে এই ব্রাঞ্চটা নিল। So in that case, Pac-Man কিন্তু ডটটা খেয়ে ফেললো, and whenever Pac-Man eats the dot, the game ends. That is the terminal test. So whenever Pac-Man eats the dot, the game ends. So সে কিন্তু ডটটা খেয়ে ফেললো। এখন ডটটা খেলে সে +10 পাবে, আমি আগেই বলেছি he is going to get +10। তাহলে কেউ একজন আমাকে বলো, এই যে স্টেটটা, এটা তো একটা টার্মিনাল স্টেট, তাই না? দিস ইজ আ টার্মিনাল স্টেট। এই স্টেটের ইউটিলিটি কত? What is the utility value for this state, or what is the point that is going to be earned by Pac-Man if he reaches this state? Can anyone tell me? আমি পয়েন্ট সিস্টেমটা বলে দিয়েছি। If Pac-Man can eat the dot, he gets +10. If but each move costs him -1. তাহলে এখানে যে স্টেটটা তোমাদেরকে দেখাচ্ছি, যে টার্মিনাল স্টেটটা, সেটার ইউটিলিটি ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ইউটিলিটি ভ্যালু? ক্যান এভরিওয়ান হিয়ার মি? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমি অনেকক্ষণ ধরে কারো কোনো রেসপন্স পাচ্ছি না। জি ম্যাম। আচ্ছা, এই স্টেটের ইউটিলিটি ভ্যালু হবে 8। কেন 8 হবে দেখো, বিকজ ম্যাম স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে না? না ম্যাম, আমি দেখতে পাচ্ছি না। এই তো কে বল ম্যাম, আপনি যখন জিজ্ঞাসা করলেন কি আমাকে শুনতে পাচ্ছ নাকি, তখন থেকে স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, জাস্ট আ মোমেন্ট, আমি আবার শেয়ার করছি। ওকে, এখন হচ্ছে? ওকে, সো এই স্টেটের ইউটিলিটি ভ্যালু হচ্ছে 8। তার কারণ হলো প্যাকম্যান যেহেতু ডটটা খেয়ে ফেলেছে সে +10 পাবে, আর যেহেতু তাকে ডটটা খাওয়ার জন্য দুইটা মুভ দিতে হয়েছে, একবার তাকে ডানে যেতে হয়েছে, আবার তাকে ডানে যেতে হয়েছে, এবং আমি যেহেতু বলছি প্রত্যেকটা মুভ কস্ট করে -1, সো 10 থেকে -1, তার মানে 10 থেকে 2 বিয়োগ দিলে আমি পাচ্ছি হচ্ছে 8। সো দা ইউটিলিটি ভ্যালু ফর দিস টার্মিনাল স্টেট ইজ 8। আচ্ছা, এখন এটা আমি ক্যালকুলেট করলাম। তো সিমিলারলি প্যাকম্যান যদি ডান দিকে না গিয়ে লেটস সে যদি বাম দিকে কোনো একটা ব্রাঞ্চ ফলো করতো,
তাহলে সে কোনো না কোনো এক সময় হয়তো টার্মিনাল স্টেট রিচ করতে পারতো, বাট এত কম মুভে পারতো না। এর চেয়ে বেশি মুভে ডেফিনেটলি এখানেও অনেকগুলো কিন্তু টার্মিনাল স্টেট আছে। তো লেটস সে আমি টার্মিনাল স্টেটগুলোর ইউটিলিটি ভ্যালু ক্যালকুলেট করলাম। এখানে ক্যালকুলেশনটা দেখানো হচ্ছে না, বাট আমি ধরে নিচ্ছি একটা টার্মিনাল স্টেট আছে যার ইউটিলিটি ভ্যালু 2, দেন 0 to 2, 6, 4, 6. There are lots of terminal states available and with different utility values. এখন কথা হচ্ছে আমি পুরো ট্রিটা কনস্ট্রাক্ট করলাম। নাও how do I decide which node to expand next? আমি কিন্তু কোনো নোড এখনো এক্সপ্যান্ড করি নাই, আমি জাস্ট ফুল ট্রিটা জেনারেট করেছি। দ্যাট মিন্স নোড এক্সপ্যান্ড করি নাই মানে হচ্ছে আমি কিন্তু এখনো কোনো মুভ দেই নাই। প্যাকম্যান এখন পর্যন্ত কোনো মুভ দেয় নাই, সে শুধুমাত্র ট্রিটাকে এক্সপ্যান্ড করেছে। তো এখন আমি কিভাবে বুঝবো যে কোন মুভটা দেওয়া তার জন্য সবচেয়ে বেনিফিশিয়াল হবে? সো জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট। চামিলি কার্ডটা নিয়ে তো কার। ওকে, সো প্যাকম্যান কিন্তু এখনো কোনো মুভ দেয় নাই, সে জাস্ট কনসিডার করতেছে যে তার কোন মুভটা দেওয়া উচিত এবং কোন মুভটা দিলে বেস্ট হবে সেটা বের করার জন্য সে যেটা করলো সেটা হচ্ছে সে সবগুলো মুভ কনসিডার করলো এবং হোল ট্রিটা সে জেনারেট করলো। আচ্ছা, এখন তাহলে হাউ টু ক্যালকুলেট হুইচ মুভ ইজ দ্য বেস্ট মুভ? তো সেটা ক্যালকুলেট করার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাকে এখন বটম আপ ফ্যাশনে যেতে হবে। অর্থাৎ আমি ট্রিটাকে কনস্ট্রাক্ট করলাম, নাও আই এম গোইং টু কনসিডার হোয়াট দ্য ম্যাক্সিমাম অ্যাচিভেবল ইউটিলিটি ইজ। কারণ যে কোনো একটা গেম প্লেইং এজেন্টের জন্য সবসময় কিন্তু অবজেক্টিভ হবে ম্যাক্সিমাম অ্যাচিভেবল ইউটিলিটি। আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, সবাই কি আমাকে শুনতে পাচ্ছো? মিস আচ্ছা, লেট মি শেয়ার ইট। আচ্ছা, যেটা বলছিলাম যে কোনো গেম প্লেইং এজেন্টের জন্য অবজেক্টিভ হচ্ছে ম্যাক্সিমাম অ্যাচিভেবল ইউটিলিটি। তার মানে সবচেয়ে বেশি যে ইউটিলিটি পয়েন্টটা অ্যাচিভ করা যায় সেই স্টেটটাই কিন্তু সে রিচ করার চেষ্টা করবে। সেটা আমরা কিভাবে পাবো? আমরা এখন নিচ থেকে উপরে ম্যাক্সিমাম ভ্যালুটা ট্রান্সফার করব। যেমন নিচে তোমরা একদম লেফটে নিচে যদি তাকাও তাহলে দেখতেছো যে দেয়ার আর টু টার্মিনাল স্টেটস, যার একটার ভ্যালু হচ্ছে 0 আর একটার ভ্যালু 2 আর একটার ভ্যালু হচ্ছে 0। সো বিটুইন 2 and 0 দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ 2। সো আমরা ধরে নিব এই যে ইন্টারমিডিয়েট স্টেটটা আছে এটার এটার ইউটিলিটি ভ্যালু হচ্ছে 2। কেন ধরে নিব 2? কারণ এটার নিচে যে টার্মিনাল স্টেট গুলো আছে তার মধ্যে ম্যাক্সিমাম অ্যাচিভেবল ইউটিলিটি হচ্ছে 2। এই কারণে আমরা ধরে নিব এই ইন্টারমিডিয়েট স্টেটটার ইউটিলিটি ভ্যালু হচ্ছে 2। একইভাবে ডান দিকেটা যদি দেখি 2 আর 6 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 6, সো উই উইল থিংক দ্যাট দিস স্টেট হ্যাজ ইউটিলিটি ভ্যালু 6। তার ডান দিকেটা যদি দেখি 4 আর 6 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 6, সো উই উইল থিংক দ্যাট দিস ওয়ান হ্যাজ ইউটিলিটি ভ্যালু 6। নাও আরো যদি উপর দিকে যাই, এখন লেটস কনসিডার দিস ওয়ান, হোয়াট ইজ দ্য ইউটিলিটি ভ্যালু ফর দিস ওয়ান। তো তার যে চিলড্রেন আছে দেখা যাচ্ছে লেফট চাইল্ডের ইউটিলিটি ভ্যালু হচ্ছে 2 আর রাইট চাইল্ডের ইউটিলিটি ভ্যালু হচ্ছে 6। তাহলে তার ইউটিলিটি ভ্যালু হবে হচ্ছে গিয়ে 6। সো উই উইল অলওয়েজ কনসিডার দ্য ম্যাক্সিমাম
of the children as the utility value of the parent. একইভাবে রাইট সাইডে যদি দেখি 6 আর 8 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 8, সো দিস ইজ 8. নাও এখন যদি রুটের কথা চিন্তা করি যেটা স্টার্ট স্টেট, 6 আর 8 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 8, সো দিস ওয়ান ইজ 8. তাহলে দেখা যাচ্ছে এটা থেকে আমরা কি বুঝলাম যে স্টার্ট স্টেট থেকে আমার এজেন্ট যে মুভগুলো দিতে পারে তার পক্ষে ম্যাক্সিমাম অ্যাচিভেবল ইউটিলিটি হচ্ছে 8. সো হোয়াট এভার মুভ মাই এজেন্ট মেক্স ফ্রম দ্য স্টার্ট স্টেট, দ্য ম্যাক্সিমাম অ্যাচিভেবল ইউটিলিটি ফর হিম ইজ 8. তাহলে এখন আমি কনসিডার করব যে ওকে কোন চাইল্ড তাকে 8 দিয়েছে, which of the children gave him the point 8. দেখা যাচ্ছে রাইট হ্যান্ড সাইডের যে চাইল্ড আছে তার কাছ থেকে 8 ভ্যালুটা পাওয়া গিয়েছে। এখন since 8 is maximum and since the right hand child gave him 8, that's why it's going to consider this move. তো এজেন্ট কিন্তু এখন এই মুভটা কনসিডার করবে, যেহেতু এই মুভটা দিলে সে ম্যাক্সিমাম ইউটিলিটি অ্যাচিভ করতে পারবে। তো সে এখন তাহলে কি করবে, বাম দিকে না গিয়ে সে ডান দিকে যাবে। তাহলে আমি এজেন্ট কোন মুভটা দিবে সেটা কিভাবে বুঝতে পারলাম? বাই কনস্ট্রাক্টিং দ্য হোল ট্রি, দ্যাট ইজ অল দ্য অপশনস, এন্ড বাই moving the points upwards and considering the maximum points, then considering which child or which move is going to give the agent the maximum achievable utility. সেটা করে আমি সেই মুভটা দিলাম, আমার এজেন্ট সেই মুভটা দিল। So that is how a game playing agent works. He considers all the moves and considers which move is going to give him the maximum achievable utility, then it makes that move. Okay? Any question from anyone? Okay, so let's look at what is going to happen if it's a multiplayer game. আজকে এইটুকু দেখেই আমরা আজকে ক্লাস শেষ করে দিব। নেক্সট ক্লাসে আমরা অ্যালগরিদমটা ইন ডিটেইল দেখব। সো আমরা তো তখন সিঙ্গেল প্লেয়ার গেম চিন্তা করলাম। সিঙ্গেল প্লেয়ার গেমের ক্ষেত্রে একটা বেনিফিট হচ্ছে শুধুমাত্র আমার এজেন্টের মুভের কারণেই এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, তো আমাকে কিন্তু অন্য কিছু কনসিডারেশনে নিতে হচ্ছে না। বাট when we are thinking about a multiplayer game, the situation changes. মাল্টিপ্লেয়ার গেমের ক্ষেত্রে কিন্তু আমার এজেন্টের মুভের পরে আমার অপোনেন্টের এজেন্টও কিন্তু একটা মুভ দিবে এবং সেই মুভের কারণেও কিন্তু এনভায়রনমেন্টটা চেঞ্জ হবে। সো when we are thinking about a multiplayer game, our agent is not the only factor here. যেমন আমি এখানে প্যাকম্যানের ক্ষেত্রেই মাল্টিপ্লেয়ার গেম অপশনটা নিয়ে আসি। লেটস সে এখন প্যাকম্যানের বোর্ডে আমি নতুন একটা প্লেয়ার যোগ করলাম। এই যে তোমরা রেড কালার দেখতে পাচ্ছ, ইটস আ ঘোস্ট। তো এখন প্যাকম্যান যদি ডটটা খেয়ে ফেলে তাহলেও গেমটা শেষ হবে, আবার প্যাকম্যানের সাথে যদি ঘোস্টের দেখা হয়ে যায় তাহলেও কিন্তু গেমটা শেষ হবে। বাট দ্য থিং ইজ, প্যাকম্যান যদি ডটটা খেতে পারে তাহলে তো সে জিততেছে, তার মানে সে কিন্তু 10 পয়েন্ট পাচ্ছে। আমরা একটা পয়েন্ট সিস্টেম এখানে ডিভাইস করে ফেলতে পারি জাস্ট লাইক বিফোর। আর প্যাকম্যানের সাথে যদি ঘোস্টের দেখা হয়ে যায় তাহলে কিন্তু প্যাকম্যান লস করতেছে। সো আমরা ধরে নিতে পারি প্যাকম্যান ইজ গেটিং এ -20। সো এখন আমরা ধরে নিচ্ছি প্যাকম্যান ডটটা খেলে সে +10 পাচ্ছে, আর যদি ঘোস্টটাকে খেয়ে ফেলে তাহলে সে -20 পাচ্ছে। তো গেমের অবজেক্টিভ কিন্তু আগের মতোই, প্যাকম্যান চেষ্টা করবে মিনিমাম নাম্বার অফ স্টেপসে ডটটা খেয়ে ফেলার, আর ঘোস্ট চেষ্টা করবে প্যাকম্যানকে খেয়ে ফেলার। দ্যাট ইজ হাউ দ্য গেম ইজ গোইং টু ওয়ার্ক। তো এটা এক্স্যাক্টলি একটা জিরো সাম গেম হচ্ছে না, বাট আমরা গেমের রুলটা এখান থেকেই বুঝতে পারবো। এখন দেখো এখন গেমটা কিভাবে ট্রাভার্স করবে, সামনের দিকে কিভাবে যাবে। তো আগের মতোই লেটস সে প্যাকম্যান প্রথমে মুভ দিবে। প্যাকম্যান যদি প্রথমে মুভ দেয়, প্যাকম্যান কিন্তু লেফটে যেতে পারে, প্যাকম্যান কিন্তু রাইটে যেতে পারে। এখন দ্য পয়েন্ট ইজ, এখানে কিন্তু গেমটা চেঞ্জ হচ্ছে। প্যাকম্যান মুভ দিলে ওকে সে লেফটে যেতে পারে বা রাইটে যেতে পারে, বাট প্যাকম্যানের পরের মুভটা কিন্তু ঘোস্টের। ঘোস্ট ইজ গোইং টু মেক আ মুভ রাইট আফটার প্যাকম্যান। সো এর পরের মুভটা ঘোস্ট দিবে। এখন ঘোস্টের হাতে কি কি মুভ আছে দেখো। লেফট সাইড থেকে ঘোস্ট কিন্তু লেফটে যেতে পারে, সে রাইটে যেতে পারে। একইভাবে রাইট সাইডের ক্ষেত্রেও কিন্তু ঘোস্ট লেফটেও যেতে পারে, ঘোস্ট রাইটেও যেতে পারে। সো এইভাবে গেমটা প্রোগ্রেস করবে। এখন দেখাই যাচ্ছে যে এই স্টেটটা চাইল্ড হিসাবে কিন্তু দেখা যাবে যে আমরা এমন একটা স্টেট পেতে পারি যেখানে প্যাকম্যান ডটটা খেতে পারবে। আবার এই স্টেটের চাইল্ড হিসাবে এরকম একটা স্টেট আসতে পারে যেখানে কিন্তু প্যাকম্যান মারা যাচ্ছে, তার মানে ঘোস্ট উইন করতেছে। তো দেখাই যাচ্ছে যে আমরা যদি গেমটা এইভাবে সামনের দিকে প্রোগ্রেস করতে থাকি তাহলে কিন্তু একসময় টার্মিনাল স্টেট আমরা রিচ করে ফেলবো। বাট এখানে তাহলে ডিফারেন্সটা কোথায় হলো সিঙ্গেল এজেন্ট ট্রি এর সাথে? ডিফারেন্সটা হচ্ছে সিঙ্গেল এজেন্ট ট্রিতে শুধুমাত্র প্যাকম্যানই প্রতিবার মুভ দিচ্ছিল, কিন্তু এখন কিন্তু মুভটা অল্টারনেট হচ্ছে। যেমন এই ব্লু কালারের মুভটা হচ্ছে প্যাকম্যানের, আর এই রেড কালারের মুভটা হচ্ছে ঘোস্টের। এরপর আবার একটা ব্লু কালার মুভ, তারপর আবার একটা রেড কালার মুভ। তার মানে একবার প্যাকম্যান একবার ঘোস্ট, একবার প্যাকম্যান একবার ঘোস্ট, এইভাবে কিন্তু গেমটা সামনের দিকে চলতে থাকে। সো লেটস সে আমরা ট্রিটা কমপ্লিট করলাম।
we conclude the whole tree, আমরা পুরো ট্রিটা কমপ্লিট করলাম। কনক্লুড করার পরে দেখা গেল যে এই টার্মিনাল স্টেট গুলো রিচ করা পসিবল হচ্ছে। দিস আর দ্য টার্মিনাল স্টেটস দ্যাট আর রিচেবল ফ্রম ইচ অফ দ্য নোডস। তো টার্মিনাল পয়েন্ট গুলো এখানে সব লেখা হয়েছে। আচ্ছা, এখন কি হবে দেখো, আমি কিন্তু আগের মতোই আমি চেষ্টা করব যে ম্যাক্সিমাম কত ইউটিলিটি অ্যাচিভ করা যায় সেটা ক্যালকুলেট করতে। তো লেটস সে আমি এখান থেকে ম্যাক্সিমামটা নিলাম, একটা হচ্ছে -20, একটা হচ্ছে -8। তো এই দুটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে -8। সো আমি এই ইন্টারমিডিয়েট স্টেটটার ইউটিলিটি পয়েন্ট ধরে নিলাম -8। একইভাবে -18 আর -5 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে -5। সো এই ইন্টারমিডিয়েট স্টেটের ইউটিলিটি পয়েন্ট আমি ধরে নিলাম -5। আচ্ছা, এখন এখানেও -10 আর +4 এর মধ্যে +4, সো আমি এটা ধরলাম +4। আর -20 আর +8 এর মধ্যে হচ্ছে +8, সো আমি এটা ধরলাম +8। এখন দেখো, নাও দ্য থিং চেঞ্জেস। সো এখানে কিন্তু আমি ম্যাক্সিমাম নিলাম, কারণ এখানে যেহেতু আমার এজেন্ট মুভ দিয়েছিল, সো আমি সেটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করব, সো আমি এখানে ম্যাক্সিমাম ধরলাম। এখন এর আগের মুভটা কিন্তু ছিল অপোনেন্টের, এর ইমিডিয়েট আগের মুভটা ছিল অপোনেন্টের। এখন আমার অপোনেন্টের গোল কিন্তু হবে তার নিজের ইউটিলিটি ম্যাক্সিমাইজ করা। এই জায়গাটা, এই পয়েন্টটা তোমাদের খুব ভালো মতো বুঝতে হবে। সো আমার যে এজেন্ট, সে সবসময় চেষ্টা করতেছে তার ইউটিলিটি পয়েন্ট ম্যাক্সিমাইজ করার। একইভাবে অপোনেন্টের যে এজেন্ট, সেও কিন্তু চেষ্টা করতেছে তার নিজের ইউটিলিটি পয়েন্ট ম্যাক্সিমাইজ করার। এখন আমরা এরকম ধরে নিতে পারি যে একজনের ইউটিলিটি ম্যাক্সিমাইজ হওয়া মানে কিন্তু অন্যজনের ইউটিলিটি মিনিমাইজ হওয়া। সো আমি যখন আমার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি, দ্যাট মিন্স আমি আমার অপোনেন্টের ইউটিলিটি কিন্তু মিনিমাইজ করতে চাচ্ছি। সিমিলারলি আমার অপোনেন্ট তার নিজের ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে চাচ্ছে, মানে হচ্ছে সে কিন্তু আমার ইউটিলিটি, সিন্স আই এম হিজ অপোনেন্ট, সে কিন্তু আমার ইউটিলিটি মিনিমাইজ করতে চাচ্ছে। সো দ্যাটস ওয়াই যখন অপোনেন্টের মুভ, তখন আমাকে মিনিমামটা কনসিডার করতে হবে, কারণ আমার অপোনেন্ট যদি অপটিমালি খেলে, তাহলে কিন্তু অপোনেন্টের যখন মুভ, তখন কিন্তু আমার ইউটিলিটিটা মিনিমাইজ হয়ে যাবে ইফ মাই অপোনেন্ট ইজ প্লেইং অপটিমালি, কারণ সে সবসময় চেষ্টা করবে আমার জন্য ওর্স মুভটা দেওয়ার। সো দ্যাটস ওয়াই আমি চিন্তা করবো আমার অপোনেন্ট অপটিমালি খেলতেছে, সেক্ষেত্রে যখন অপোনেন্টের মুভ হবে সেই স্টেপে আমাকে কনসিডার করতে হবে যে আমার ইউটিলিটি পয়েন্টটা মিনিমাইজ হচ্ছে। সো -8 আর -5 এর মধ্যে মিনিমাম কে? মিনিমাম হচ্ছে -8, সো আমি এটা ধরে নিব -8। +4 আর +8 এর মধ্যে মিনিমাম কে? +4, সো আমি এটা ধরে নিব +4। এরপরে এর আগে আমার নিজের মুভ ছিল, আমার নিজের এজেন্টের মুভ, সো এখানে আবার ম্যাক্সিমাইজেশন হবে। সো ইন দিস স্টেপ देयर ইজ अगेन গোইং টু বি ম্যাক্সিমাইজেশন। সো -8 আর +4 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে +4, সো এটার ইউটিলিটি আমি ধরে নিব +4। তাহলে দেখা যাচ্ছে যে আমার এজেন্টের পক্ষে ম্যাক্সিমাম অ্যাচিভেবল ইউটিলিটি হচ্ছে +4 গিভেন দ্যাট দ্য অপোনেন্ট ইজ প্লেইং অপটিমালি। সো আমি ডান দিকের মুভটা কনসিডার করব। তাহলে যখন আমরা গেম ট্রি তৈরি করতেছি ফর মাল্টিপ্লেয়ার গেমস, ফর 2 প্লেয়ার গেমস, তখন আমরা কি করব? যখন আমার এজেন্টের মুভ, ওই স্টেপে আমি ম্যাক্সিমাম কনসিডার করব, আর যখন অপোনেন্টের এজেন্টের মুভ, ওই স্টেপে আমি মিনিমাম কনসিডার করব, কারণ অপোনেন্ট আমার ইউটিলিটিকে মিনিমাইজ করতে চাচ্ছে। ওকে, আজকে এই পর্যন্তই থাক। আমি জানি অনেকের অনেক কনফিউশন থাকতে পারে, বাট আমরা যেহেতু ইন দ্য মিডল বন্ধ করতেছি, আমরা এখনো অ্যালগরিদমটা কমপ্লিটলি দেখি নাই, এই কারণে কনফিউশন গুলো দূর করা পসিবল হবে না। তো আমরা নেক্সট ক্লাসে এখান থেকে কন্টিনিউ করব এবং অ্যালগরিদমটা আমরা ইন ডিটেইল দেখব। তাহলে দেখা যায়, আশা করি যে কোনো কনফিউশন থাকলেও সেগুলো সবার দূর হয়ে যাবে। ওকে, এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? ইফ নট, দেন ইউ মে লিভ। আমরা টুইসডেতে আমাদের আবার দেখা হবে।